৩৬ বছর যে শহরে বসে হুঙ্কার দিয়ে কাঁপন ধরিয়েছেন ইরানের শত্রুদের বুকে, সেই তেহরান থেকে চিরবিদায় নিলেন নিথর আয়াতুল্লাহ খামেনি। এবার ইরান ছাড়িয়ে ইরাকেও নেওয়া হচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। কেন নাজাফ ও কারবালাকে বেছে নেওয়া হলো? ব্রাজিল ফুটবল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সোনালী অতীত থেকে। কেন এই পতন? দুর্নীতি অপরাধ চক্রের গ্রাসে কি তলিয়ে যাচ্ছে তারা? যে শহরে থেকে গেল ৩৬ বছর শাসন করেছেন ইরান, যে শহরে বসে তার হুঙ্কার কাঁপন ধরিয়েছে মধ্যপ্রাচ্য আর আমেরিকা সহ পশ্চিমা শত্রুদের বুকে, সোমবার সেই চিরচেনা শহর তেহরান ছেড়ে চিরবিদায় নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার শেষ বিদায়ের মূল শোকযাত্রায় সোমবার তেহরানে নামে লাখো মানুষের ঢল। চোখের পানি আর শ্রদ্ধা ভালোবাসায় প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানালো তেহরানবাসী। শেষ বিদায়ের এই যাত্রাপথে প্রায় ১২ কিলোমিটার ঘুরেছে তাকে বহন করা কফিন। আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিয়েছে ইরানের শোকাতুর জনতা। তবে এই দিনেও এমন আরো হত্যাকাণ্ডের হুঁশিয়ারি দিয়েছে চিরশত্রু ইসরায়েল। বিস্তারিত। রাজপথে নজিরবিহীন জনস্রোত থাকলেও শোকে স্তব্ধ ইরানের রাজধানী তেহরান। দেশবাসীর ভালোবাসার মানব স্রোতে মধ্যমণি হয়ে ভাসতে ভাসতে এগিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের ৪ সদস্যের কফিনবাহী গাড়ির বহর। অঝোর কান্না, মাতম আর হাহাকারে শেষবারের মতো মহান নেতাকে বিদায় জানালো তেহরানবাসী। কারণ এই নগরীতে আর ফিরবেন না তিনি। একে শতাব্দীর শেষ বিদায় বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। শহীদ নেতাকে সর্বোচ্চ সম্মানের সাথে বিদায় জানাতে সোমবার ভোরে রাজপথে নেমে আসেন নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সহ সমাজের সব ছিলেন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। সকাল ৬টা থেকে আজাদি স্ট্রিট থেকে যাত্রা করা কফিনবাহী গাড়িটি ঘুরেছে আর্দাবিল, উরমিয়া, তাবরিজ, ইয়াসুই, খোররামবাদ সহ বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শহরের প্রধান চত্বরগুলোতে সাময়িক বিরতি নিয়েছে এই বহর। শোকযাত্রার পুরোটা জুড়ে ছিল শোক, দোয়া, শোক গাথা, অশ্রুসিক্ত আবেগে পরিপূর্ণ। সৌভাগ্যবানরা আলী খামেনির কফিনবাহী গাড়ি ছুঁয়ে দেখতে পারলেও বাকিরা চোখের দেখায় অন্তর দিয়ে ছুঁয়েছেন, সংরক্ষণ করেছেন চিরস্থায়ী স্মৃতি। সেই সাথে কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতো প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের স্লোগান। কারো হাতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া স্লোগান। কণ্ঠে ছিল ইনকিলাব বা বিপ্লবের তেজ। শোকযাত্রায় অংশ নেয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, একতাই যে জনগণের মূল শক্তি, যা আলী খামেনি শিখিয়ে গেছেন। পেজেশকিয়ান আরও বলেছেন, এই বিদায় অনুষ্ঠান শহীদ নেতার দেখানো আদর্শ ও পথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার নতুন এক অঙ্গীকার। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, শক্তিশালী আলোচনার পূর্ব শর্ত হল যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক মুহূর্তের জন্যও ইরানকে দুর্বল ভাবলে যুদ্ধের পথ বেছে নেবে তেহরান। আর আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। এদিকে দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে পাল্টা হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে পরিণতি আলী খামেনির মতোই হবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে আলী খামেনির জানাজা ও শোক অনুষ্ঠান হবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায়। সবশেষ শহীদ নেতার ওসিয়ত অনুযায়ী বৃহস্পতিবার মাশহাদে শেষবারের মতো জানাজা শেষে আলী খামেনিকে শিয়া মুসলমানদের দ্বাদশ ধারার অষ্টম ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে। এবার ইরান ছাড়িয়ে প্রতিবেশী দেশ ইরাকেও নেওয়া হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাকেও ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি। কেন কারবালাকে এই অনুষ্ঠানের জন্য এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? কিভাবে ইরাক ও ইরানের ধর্মীয় সম্পর্ক এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে? আর কেন লাখো মানুষের দৃষ্টি এখন এই পবিত্র নগরীগুলোর দিকে?
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের জন্য ইরাকের পবিত্র কারবালা নগরী পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন মতে এই বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে কারবালার ঐতিহাসিক ইমাম হুসাইন এবং ইমাম আব্বাসের মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রার্থনা করছেন। আগামী ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরের এই ধর্মীয় পবিত্র স্থানগুলোতে খামেনির মরদেহ নিয়ে বিশেষ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোমে ধর্মীয় রীতিনীতি পালনের পর তার মরদেহ বিমানে করে ইরাকে নিয়ে আসা হবে। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই পুনরায় ইরানে ফিরিয়ে নিয়ে মাসদা শহরে তাকে সমাহিত করা হবে। কারবালা শহরের একটি অত্যন্ত প্রাচীন ও গভীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ৬৮০ খ্রিস্টাব্দে এই কারবালার বুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইয়াজিদের অন্যায় ও অত্যাচারের কাছে মাথা নত না করে নিজের জীবন বিসর্জন দেওয়ার এই ঘটনাটি ইসলামের ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত। ইরানের সাধারণ মানুষের কাছে কারবালা শুধু একটি শহর নয়, এটি তাদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। শিয়া প্রধান দেশ হিসেবে ইরানিরা ইমাম হুসাইনের এই আত্মত্যাগকে তাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করেন। ইরানের মানুষ খামেনির মৃত্যুকেও এই কারবালার অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং শাহাদাতের চেতনার সাথে মিলিয়ে দেখছেন। তাই খামেনির মরদেহ কারবালায় নিয়ে আসা ইরানিদের জন্য এক গভীর আবেগের বিষয়, যা তাদের ধর্মীয় চেতনা ও শ্রদ্ধা প্রকাশ করার সর্বোচ্চ মাধ্যম। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কারবালা ইরাকের অংশ হওয়া সত্ত্বেও ইরাক সরকার কেন ইরানের একজন নেতার মরদেহ সেখানে আনার অনুমতি দিচ্ছে। এর প্রধান কারণ হলো ইরাক ও ইরানের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। ইরাকের বর্তমান সরকার এবং দেশটির একটি বড় অংশের মানুষ একই ধর্মীয় বিশ্বাসের অনুসারী। কারবালা ও নাজাফের মাজারগুলো দুই দেশের মানুষের কাছেই সমান পবিত্র। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে ইরাক সরকার এবং তাদের স্থানীয় বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক বাহিনীর সহযোগিতাতেই এই পুরো বিদায়ী অনুষ্ঠানের নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এটি মূলত দুই দেশের ধর্মীয় ঐক্য এবং পারস্পরিক রাজনৈতিক বন্ধুত্বের একটি বড় উদাহরণ। রয়টার্সের ভিডিও ফুটেজ ও স্থানীয় বিবরণ থেকে জানা যায়, বর্তমানে কারবালার রাস্তাঘাট ও বাজারগুলো খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে বিশেষভাবে সাজানো হয়েছে। শহরের আবু মাহদি আল মুহান্দিস সড়কের ল্যাম্পপোস্টগুলোতে ইরাক ও ইরানের জাতীয় পতাকা পাশাপাশি উঠতে দেখা যাচ্ছে। আল সিদ্রা এবং বাবতুয়াইরিজের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে মানুষের ভিড় জমেছে। আর ইমাম আব্বাসের মাজারের কাছে ফোয়ারা ও চত্বরগুলো লাল পতাকায় ছেয়ে গেছে, যেখানে লেখা রয়েছে হায় হুসাইন। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে শহরটিকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা একাধারে শোক ও ধর্মীয় সংহতির আবহ তৈরি করছে। কারবালার এই ঐতিহাসিক পরিবেশ খামেনির শেষ বিদায়ের আয়োজনকে এক অন্যরকম মর্যাদা ও গুরুত্ব দান করছে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে এক ট্রাজিক হেক্সার বৃত্ত পূরণ করল ব্রাজিল। একসময় ব্রাজিলের ফুটবল পরিচিত ছিল যোগো বেনিতো বা সুন্দর ফুটবল হিসেবে, কিন্তু দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পতন ও অপরাধ চক্রের অনুপ্রবেশের জেরে হারাতে বসেছে ব্রাজিলিয়ান ফুটবলের সেই ঐতিহ্য। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের ক্ষমতার রাজনীতি, শীর্ষ কর্মকর্তাদের বিলাসী দুর্নীতি আর জুয়ারি সিন্ডিকেটের জালে সোনালী অতীত থেকে অনেকটাই দূরে সরে এসেছে ব্রাজিল। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মাঠে কাঁদছেন নেইমার, আর তার সাথে কাঁদছেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্ত। হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের মিশন শেষ হলো টানা 6 বিশ্বকাপে শিরোপাহীন থাকার হেক্সা হতাশা নিয়ে। রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে এক ট্র্যাজিক হেক্সার বৃত্ত পূরণ করল ব্রাজিল। সেই 2002 সালে এশিয়ার মাটিতে রোনালদো রিভালদোদের হাত ধরে সর্বশেষ সোনালী ট্রফিতে চুমু খেয়েছিল সেলেসাওরা। এরপর দীর্ঘ 24টি বছর কেটে গেলেও বিশ্বকাপের ট্রফি আর ব্রাজিলে ফেরানো সম্ভব হয়নি। কিন্তু একসময়ের দাপটে এই দলের এমন অবস্থার জন্য কি শুধু মাঠের ফুটবলই দায়ী? একসময় ব্রাজিলের ফুটবল পরিচিত ছিল যোগো বনিতো বা সুন্দর ফুটবল হিসেবে, যা ছিল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা নির্ভর। কিন্তু ব্রাজিলীয় একাডেমিগুলো বিশ্ববাজারের চাহিদা মেটাতে গিয়ে শৈল্পিক খেলোয়াড় তৈরির চেয়ে শক্তপোক্ত ও ট্যাকটিক্যালি শৃঙ্খলিত খেলোয়াড় তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। ব্রাজিলের ক্লাবগুলোর আর্থিক দুরবস্থার কারণে তারা কিশোর বয়সেই এই প্রতিভাদের বিক্রি করে দিতে বাধ্য হয়। ফলে ব্রাজিল তার নিজস্ব ফুটবল
ফুটবলীয় সত্তা হারিয়ে এক ধরনের কৃত্রিম ইউরোপীয় ঘরানার দলে পরিণত হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সংকট কেবল মাঠের ব্যর্থতা নয়, এটি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পতন ও অপরাধ চক্রের অনুপ্রবেশের এক চূড়ান্ত রূপ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন গত এক দশক ধরে চরম নেতৃত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2018 সালে দুর্নীতির দায়ে সিবিএফ প্রধান মার্কো পোলো দেল নেরোকে আজীবন নিষিদ্ধ করে ফিফা। এরপর 2023 সালের ডিসেম্বরে রিও ডি জেনিরোর একটি আদালত জালিয়াতির অভিযোগে তৎকালীন সভাপতি এদনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেন। ফলে একটি দীর্ঘ সময় ব্রাজিল জাতীয় দল স্থায়ী কোনো অভিভাবক ছাড়াই কাটিয়েছে। 2025 সালের মে মাসে সিবিএফ এর 26তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী সামির সাউদ, কিন্তু তার আগমনও ব্রাজিলের ফুটবল রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়া বিভিন্ন নথিতে দেখা যায় সামির সাউদ সিবিএফ এর অফিসিয়াল তহবিল ব্যবহার করে ব্যক্তিগত বিলাসবহুল ভ্রমণ ও বিনোদনের খরচ মিটিয়েছেন। নিউ ইয়র্কের হোটেলে এক নারী সঙ্গের পেছনেই প্রায় $12,000 ব্যয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইতালির মতো ব্রাজিলের ফুটবলেও পড়েছে মাফিয়ার ছায়া। 2023 সালে উন্মোচিত হয় অপারেশন ম্যাক্সিমাম পেনাল্টি নামের এক বিশাল স্পট ফিক্সিং কেলেঙ্কারি। গোয়াস রাজ্যের পাবলিক মিনিস্ট্রির তদন্তে বেরিয়ে আসে যে আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ারি সিন্ডিকেটগুলো ব্রাজিলের শীর্ষ লিগের ম্যাচগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই তদন্তের জেরে সান্তোসের ডিফেন্ডার এদুয়ার্দো বাউয়ারম্যান সহ অন্তত 15 জন ফুটবলারকে দীর্ঘমেয়াদে ও আজীবন নিষিদ্ধ করা হয়। শুরুতে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের 3টি ম্যাচ নিয়ে সন্দেহ হলেও পরে দেখা যায় এর ডালপালা প্রথম বিভাগ এবং বিভিন্ন আঞ্চলিক স্টেট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা দেশটির ঘরোয়া ফুটবলের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ধ্বংস করে দেয়।